আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি। এনায়েতে চাই অনেক কিছু বলতে পারি না, কি বলিব কি করিব ভাইবা পাই না। অবশেষে আমি ভাবিয়া পাইলাম আমাকে আজকে বলতেই হবে, কেননা আপনারা জানেন মাগুরাতে দর্শন ৮ বছরের শিশু আসিয়া তার নরপিশাচ দুলাভাই তালই এবং ব্যয়ের দ্বারা যেভাবে নির্যাতিত হয়ে গত ৮ই মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয় খুবই আশঙ্কাজনক অবস্থায়। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ আসিয়াকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। অবশেষে আজকে ১৩ই মার্চ আসিয়া আমাদেরকে ছেড়ে চলে যান পরপারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে দর্শন বাংলাদেশে খুবই একটি মহামারী ঘটনা। এটা অন্যান্য সময়ও ছিল, এখনও আছে, তবে বর্তমানে যে হারে এটা আসলে খুবই খারাপ অবস্থার দিকে। এই এখান থেকে আসলে ফিরে আসার জন্য দর্শকদের, যারা দর্শক আছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র ক্ষমতা এবং বিশ্বের এই সমস্ত দর্শন বিরোধী যে সমস্ত সংগঠনগুলো আছেন তাদেরকেও সক্রিয় ভূমিকা পালন। আসলে দর্শন বিরোধী ভূমিকা কীভাবে তারা পালন করবে সেটা আমরা আসলে জানি না, কেননা বাংলাদেশে এই আসিয়ার দর্শনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি দর্শন বিরোধী সংগঠন, তারা প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দেওয়ার জন্য তারা একটা পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম করছিল। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনাতে যাওয়ার জন্য যখন অগ্রসর হচ্ছিল, তখন প্রতিমধ্যে পুলিশের সাথে তাদের যেই ধরনের ঘটনা বা পুলিশের যেই ধরনের হামলা ঘটছে, আসলে এটা খুবই ন্যাক্কারজনক। এটা খুবই ন্যাক্কারজনক। কেননা প্রধান উপদেষ্টার বাসভবনে যে কেউ যে কোনো সংগঠন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তো আসলে যাওয়ার কথা, যেতে দেওয়ার কথা, কেননা তারা তো ফেসিস্ট নয়। তারা কথায় কথায় পূর্বের যে সরকার আছেন অর্থাৎ আওয়ামী লীগ সরকার বা পতিত সরকার, তাদেরকে তারা সবসময় ফেসিস্ট বলেন। এখন কেননা আওয়ামী লীগ সরকারের ভিতরে এই সমস্ত দোষগুলো ছিল। আওয়ামী লীগ সরকার অনেক অন্যের মতামত প্রকাশ করতে দিত না, তাদের যেই কথা বলার স্বাধীনতা এটা দিত না, ইত্যাদি ইত্যাদি অভিযোগগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আছে। কিন্তু বর্তমানে যেই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আছেন, তারা তো কোনো দলের না। তারা না আওয়ামী লীগের, না বিএনপির, না জামায়াতের, না ওই যে নতুন নাগরিক দল হয়েছে নাগরিক কমিটি, তাদের। এখন তারা তো সবার। এখানে একটা দর্শন বিরোধী একটা সংগঠন, তারা গেছিল মানববন্ধন একটা স্মারকলিপি দিতে। সেখানে পুলিশের এরকম ন্যাক্কারজনক ঘটনা খুবই নিন্দনীয়। যাই হোক, আমরা চাই যে আসিয়ার দর্শনকারী যারা দর্শক আছেন আসিয়ার, এখানে তাদের শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। তবে এই বিষয়ে একটি আশার কথা শুনিয়েছেন আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল। তিনি একটি কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে দর্শকদের 90 দিনের ভিতরে শাস্তি কার্যকর করা হবে বা দর্শকদের বিচার 90 দিনের ভিতরে করা হবে, এরকম একটা কথা তিনি বলেছেন। আসলে আমাদের দেশে এরকম ঘটনা যখন ঘটে, তখন ওই সময়ের ঘটনাগুলোকে বা ওই সময়ের জনরোষকে চাপা দেওয়ার জন্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বা অনেক লোকে অনেক কথা বলেন। এগুলো আসলে পরবর্তীতে বাস্তবায়িত হয় না, কেননা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে যখন যে নোয়াখালীতে ৬ সন্তানের জননীকে যেভাবে দর্শন করা হয়েছে, তারপরে মাদ্রাসা শাস্ত্রীকে তার প্রিন্সিপাল দ্বারা যেভাবে দর্শন হয়েছে এবং তার গায়ে আগুন দেওয়া হয়েছে, তখনও আমাদের রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন কথা বলেছেন। আসলে সর্বশেষ তাদের বিচার কতটুকু হয়েছে সেটা হয়তো মিডিয়া ওইভাবে আসে নাই, তবে হয়তো বিচার কিছু হয়েছে, কিছু হয় নাই। সর্বশেষ আসলে দর্শককারী যারা আছেন, দর্শকরা আসলে বিভিন্ন আইনের মার পেয়েছে, অবশেষে ছাড়া পেয়ে যায়। আর আমাদের যে বোন আসিয়ারা আছে, এইভাবে তারা মরণ ছাড়া তাদের আর তারা বাঁচতে পারে না দর্শকদের হাত থেকে। তাই তো আমাদের শ্রদ্ধাভাজন মামা আনোয়ারুল্লাহ তিনি লিখেছেন, পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসিয়ারা তখন, এখন ও ভবিষ্যতেও কেবল মরে গেলেই দর্শকদের হাত থেকে নিরাপদ হবে। অর্থাৎ আসিয়ারা মরে যাওয়ার আগ পর্যন্ত দর্শকদের হাত থেকে নিরাপদ হয়। দর্শন যেটা বর্তমানে খুবই মহামারী আকার ধারণ করেছে। বর্তমানে এই বিষয়ে আপনার এই নির্বাসিতা লেখিকা, যিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, তসলিমা নাসরিন, তিনি একটি সমীকরণ দিয়েছেন গত 10 তারিখে 10ই মার্চ তার ফেসবুক ভেরিফাইড পেজে। তিনি লিখেছেন, বাংলাদেশে প্রতি 1 মিনিটে একজন নারী ধর্ষিত হচ্ছে এবং প্রতি 10 মিনিটে একজন মানুষ খুন হচ্ছে। আসলে তার এই সমীকরণ তিনি কোথায় থেকে নিয়েছেন, কোথায় থেকে পেয়েছেন, কোন সংগঠনের মাধ্যমে পেয়েছেন, সেটা তিনি ভালো বুঝতে পারবেন। এর দায়িত্ব তারই। আমরা শুধুমাত্র তার যে ফেসবুক ভেরিফাইড পেজে
তিনি উদ্ধৃত করছেন, সেখান থেকে মানে লিখেছেন, সেখান থেকে আমরা উদ্ধৃত করলাম। আসলে তিনি যেভাবে দেখিয়েছেন এতটাও না, তবে দর্শন যে কোনো সময়ের থেকে দর্শনের ঘটনা খুবই মহামারী আকার ধারণ করছে। আর এ বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হলে হয়তো এগুলা রোধ করা সম্ভব। তারপর আমরা একটু যাই আমাদের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা তো আসলে খুবই তবে দর্শন সম্পর্কে আরও দু একজনের তাদের ফেসবুক পেজে গতকাল আসিয়া মারা যাওয়ার পরে অনেক অনেক কথাই লিখেছেন। হ্যাঁ, অনেকে শোকাহত, অনেকে মর্মাহত, অনেকে দর্শিত বাংলাদেশ, এভাবে বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে মোহাম্মদ হাফিজ উদ্দিন নামের এক বড় ভাই তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, হ্যাঁ, যে দেশে নারীরা নিরাপদ নয় ওই দেশে পুরুষরা আসলে কাপুরুষ। আমি তার সাথে একমত। আর এই বিষয়ে বা দর্শন সম্পর্কে উদ্ধৃত করতে গিয়ে আসিয়ার মৃত্যুর পরে একজন আমার পরিচিত একজন ব্যক্তি, মানে আওয়ামী লীগ সমর্থিত, তিনি লিখেছেন, এদেশের দর্শনকে তখনই স্বীকৃতি দেওয়া হয়েছে যখন একজন 75 বয়স্কা নারীর অন্তর্বাস নিয়ে প্রকাশ্যে যেই উল্লাস করা হয়েছে তখনই আসলে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাই হোক, তিনি হয়তো 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনের যে ঘটনা ওইটাকে হয়তো স্মরণ করিয়ে দিচ্ছেন। যাই হোক, সর্বশেষ দর্শন আসলে খুবই খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আসিয়ারা এভাবে মরে গেলেও আসলে দেশের কারো কিছু যায় আসে না, কেননা আমাদের প্রধান উপদেষ্টারা কেউ তার উপদেষ্টা সহ কারো একটু সময় হয় না সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে আসিয়াকে এক নজর দেখে আসার। অবশেষে আসিয়ারা যখন মরে যায় তখন আমাদের সকল রাজনৈতিক ব্যক্তিগণ বা সকল কর্তা ব্যক্তিগণের তখন টনক নড়ে, তারা তখন একটা শোকবাণী দেয়, তখনই তাদের কার্যক্রম শেষ হয় এবং তারা আশ্বাস দেয় যে দর্শক যারা আছে তাদের বিচার হবে। আসলে দর্শকদের বিচার হয় না, তারা আইনের মার পেছে অনেকেই বের হয়ে যায়। আর দেশের আইন শৃঙ্খলার কথা কি বলবো, আসলে সর্বশেষ যে দেখলাম আমরা সময় টিভিতে বর্তমানের খুবই আলোচিত এবং মেধাবী একজন সাংবাদিক বড় ভাই মাসুদ কামাল, তিনি সময় টিভিতে একটি টক শোতে তিনি একটি তথ্য দিয়েছেন, যেটা হচ্ছে আপনার পটুয়াখালীতে এক দম্পতি যাচ্ছিল হাসপাতালে বাইকে করে, তাদের বাইক গতিরোধ করে প্রতিমধ্যে কিছু যুবক 8-10 জন যুবক তাদেরকে মারধর করে, কেননা তারা নাকি প্রক্রিয়া লিপ্ত, এরকম অভিযোগ তোলে। এবং তারা সেখান থেকে উত্তম মধ্যম খাওয়ার পরেও তারা তাদের হাসপাতালে যায়, সেখানে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে নেয়। তখন তারা তাদের স্বামী স্ত্রীর পরিচয় দেয়, তাও পুলিশ মানে না। অবশেষে ওই স্বামী স্ত্রী তাদের অভিভাবকগণ আসে এবং কাবিননামা দেখিয়ে তাদেরকে ছেড়ে নিয়ে যায়। এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কি তাহলে কোনো দম্পতি বের হলে তাদের কাবিননামা পকেটে নিয়ে বের হতে হবে, না হলে ওই যে তথাকথিত 8-10 জন যে বড় ভাইরা বা যারা এজেন্ট দর্শক তারা করতেছে, তারা প্রক্রিয়ার নাম ধরে তাদেরকে যে উত্তম মাধ্যম বা দোলাই দিয়ে তাদের সম্মানহানি করছে, এরকম যে কোনো জায়গায় ঘটতে পারে। আপনারা প্রকৃত স্বামী স্ত্রী হলেও মনে হয় যেন এরকম ঘটতে পারে। তাই প্রশাসনের আসলে এই সমস্ত বিষয়গুলো দেখা উচিত। চিলে কান নিয়ে গেছে এদিকে না ধরে আসলে বাস্তবতা কি সেটা দেখে কাউকে গ্রেপ্তার করা উচিত, এটা প্রশাসনের দায়িত্ব। আর যে সমস্ত তথাকথিত যে বড় ভাইরা বা যারা মবের সাথে জড়িত থাকেন, তারা আসলে এই বিষয়গুলো পরিহার করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে তাদের মতো করে দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। আপনি কেন তারা প্রক্রিয়া করে না কি করে সেটা কেন আপনি তাদেরকে এখানে করতে যাবেন? হ্যাঁ, তারা কোনো অন্যায় করলে সেটা আপনি প্রশাসনকে জানান, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। আপনি তো প্রশাসনের কেউ না ভাই। যাই হোক, আমরা যাচ্ছি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের দিকে। বর্তমান সরকার আসলে অনেক অনেক গালগপ্প যেরকম করে, যেই সংস্কারের নামে আজকে 7 মাস পার হয়ে যাচ্ছে, সংস্কার আমরা চোখে দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র তাদের সংস্কার আমরা দেখছি যেটা হচ্ছে গিয়ে 15ই আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই মৃত্যুবার্ষিকী ওইটার ছুটি বাতিল করা, একটা সংস্কার করছে। আরেকটা সংস্কার হয়েছে গিয়া তাদের যেই 7ই মার্চে যে বাঙালিদের যেই স্বাধীনতার ঘোষণা 7ই মার্চকে 7ই মাসের ভিতরে চিহ্নিত করা আছে, সেই 7ই মার্চে তাদের ছুটি বাতিল। মার্চ বাঙালি জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেটা আসলে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান সাহেব তিনিও তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন, তারা আসলে অনুভব করেছিলেন যে বঙ্গবন্ধু যে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারা এটা স্বীকার করে নিয়েছেন। এবং মুক্তিযোদ্ধারা এই 7ই মার্চকে আসলে স্বাধীনতার একটা ঘোষণার একটা ম্যাগনেট হিসাবে তারা বিবেচনা করে।
যাই হোক, তারপর আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গগণ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। আওয়ামী লীগ এটাকে ৭ই মার্চকে যেভাবে পালন করতে গিয়ে আসলে অতিরঞ্জিত করছে, সেখানেও হয়তো মানুষের বিরক্তের জায়গা থাকতে পারে, কেননা লেবু অতি কষলালে লেবু আসলে তিতা হয়ে যায়। তাই ৭ই মার্চ বা এরকম জাতীয় জীবনের কিছু ঘটনা নিয়ে সে আওয়ামী লীগ এগুলোকে অতিরঞ্জিত করতে চাইতো। আর এখানে আওয়ামী লীগ নেতা অতিরঞ্জিত করে, কিন্তু অন্যান্য যারা আছেন বিভিন্ন দলগুলা, বাংলাদেশের বিভিন্ন দলগুলা, রাজনৈতিক দলগুলা, তারা তো আবার এইগুলো পালনই করতেছে না বা এগুলা কিছুই মনে করেন না। তারা এগুলো জাতীয় জীবনের কোনো ঘটনাই মনে করেন না। এখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ সকলের মানে জাতীয় জীবনের বা জাতীয় স্বার্থে বা দেশের স্বার্থে নিজ স্বার্থগুলো ত্যাগ করে সকল ঘটনাগুলা যেগুলা আসলে জাতীয়ভাবে স্বীকৃত, ওই সমস্ত ঘটনাগুলোকে আসতে হবে। এবং আমরা দেখি যে বর্তমান সরকারের আরেকটি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ, তারা আসলে আইন শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণ করতে পারতেছে সেটা আসলে খুবই প্রশ্নবিদ্ধ। কেননা রাজধানীর দক্ষিণখানে যেই হাবিবুল্লাহ বাহারের কলেজের সাবেক উপাধ্যক্ষ স্যার, তিনি সেখানে তার বাড়া বাসাতে মানে সেখানে এক বাসাতে ছিলেন, সেখানে তিনি খুন হন। খুন হওয়ার পরে 2 দিন পরে 2জন লোক মানে অর্থাৎ এক দাম্পতিকে গ্রেপ্তার করা হয়। তারা ওই স্যারের বাসায় আশ্রিতা ছিলেন, তারা নাকি স্যারকে গ্রেপ্তার করছে। প্রশাসন তাদেরকে ফরিদপুর থেকে ধরতে সক্ষম হয়। অবশেষে ওই দম্পতি বা তারা স্বীকার করে যে তারা খুন করেছে, কিন্তু এর ভিতরে তারা বলছে যে স্যার নাকি তাদেরকে যৌন হয়রানি করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করতো, মানে তাদেরকে নিয়ে মানে তাদের ইজ্জতহানির চেষ্টা করতো, এই জন্য তারা খুন করেছে। আসলে যা কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। আসলে এই অভিযোগের কারণে এখন স্যারের যে পরিবার আছে তাদের মান সম্মানের দিকেও আসলে খুবই হানিকর একটা ঘটনা ঘটবে। কোনটা সঠিক আসলে জানি না, একমাত্র আল্লাহ মাহবুব জানেন। আল্লাহ যেটা জানেন। আমাদের দেশের যে বর্তমান সরকারের আসলে যে উন্নয়ন কি উন্নয়ন তারা করতেছেন, উন্নয়নমূলক কাজের তাদের কোনো কিছু দেখতেছি না। তাই তো এক ভাই ফেসবুকে লিখছেন, প্রকল্পে বাস্তবায়নের চেয়ে সাইনবোর্ড পরিবর্তন সহজ, অন্যের গড়া প্রকল্পের নাম বদলালেই যদি দেশে ও দেশের কল্যাণ হতো, তবে দেশের মানুষ চিকাবাজদের মসিহা ভাবত। যা হোক, এটা তিনি লিখেছেন। আসলে এখান থেকে এই বিষয়টা বর্তমান সরকারে যারা আছেন বা বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা আছেন উপদেষ্টাগণ, তাদের এই বিষয়টা ভাবা উচিত। আর আমাদের দেশে একটি দল শুধু নির্বাচন চাচ্ছে, আরেকটা দল খালি হাসিনার বিচার ছাড়া নির্বাচন চাচ্ছে না। অর্থাৎ তারা নির্বাচনকে মানে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নতুন রাজনৈতিক দল যারা আছেন তারা এখানে কি বিচার করবেন বা হাসিনাকে কীভাবে এনে বিচার করবেন, বা হাসিনার বিচার না হলে যেন দেশে নির্বাচন হওয়া কি সম্ভব না, এটা আসলে তারা কোনো বিষয় মনে করতেছে না। তারা হাসিনার বিচার আগে হতে হবে। একদিকে বিচার চলুক, একদিকে নির্বাচন হোক। নির্বাচন দিতে আপনাদের সমস্যা কি ভাই? নির্বাচন দিয়ে দেন, নতুন সরকার আসুক, দেশের শান্তি মানে যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। যাক, আসিয়ারা আসলে এইভাবেই দেশের কিছু লম্পটদের দ্বারা নির্যাতিত হয়ে আসিয়ারা নিজেদের জীবন দেয়। তাতে হয়তো রাষ্ট্রের কিছু যায় আসে না। রাষ্ট্র একটা শোক পালন করে বা একটা প্রেস যে কোনো একটা শোক রিলিজ দিয়ে তারা শোক মানে যে কোনো প্রেস কনফারেন্সে একটা শোক প্রস্তাব এনে তারা সেখান থেকে হয়তো আসিয়াদের প্রতি দায়িত্ব পালন করে নিবৃত্ত থাকে। যা হোক, পৃথিবীর সকল আসিয়ারা ভালো থাকুক, আসিয়াদের জন্য পৃথিবী নিরাপদ হোক। আরও যেই সমস্ত আসিয়ারা বেঁচে আছে তারা এই সমস্ত লম্পটদের থাবা থেকে বেঁচে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আগামী পর্বে। ততদিনে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। প্রয়োজনে শেয়ারও করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।